প্রিয় দর্শক, করোনা মহামারীর এই সময়ে এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ভাইরাসের যে সংক্রমণ, তাতে যে সংক্রমিত হচ্ছে মানুষ এবং মারা যাচ্ছে, সেই বিষয়গুলোর সাথে সাথে এর যে প্রভাব রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এবং আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ইমরান আহমদ, মাননীয় মন্ত্রী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রয়েছেন। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন যুক্তরাজ্য থেকে ডাক্তার রকিবুল আনোয়ার এবং ডক্টর নুরুন নবী। তিনি নিউ জার্সির কাউন্সিলর যুক্তরাষ্ট্রের, এবং আমরা জানি যে উনি গত বছর এই 2020 সালে 21 পদক পেয়েছেন ভাষা ও সাহিত্যে। তো প্রথমেই আমি একটু যেতে চাই মাননীয় মন্ত্রীর কাছে। আমরা মন্ত্রীর কাছে যাওয়ার আগে আজকের যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের, সেই তথ্যটি একটু জানিয়ে রাখি। আজকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন দেশে 44 জন, এবং এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা হয়েছে 2096 জন। আর আজকে শনাক্ত হয়েছেন 3201 জন, এবং এই সংখ্যা বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1,65,000-এর উপরে। তো এই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটি আমরা জানিয়ে শুরু করতে চাই। ইমরান আহমদের কাছে যেতে চাই। ইমরান আহমদ, যে পরিসংখ্যান আমরা দেখছি, আমরা জানি যে আমাদের প্রবাসী বাংলাদেশি রয়েছেন 1 কোটির উপরে, বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। তো আপনার মাধ্যমে জানতে চাই যে প্রবাসে যারা রয়েছেন, সেই প্রবাসী বাংলাদেশিরা এখন পর্যন্ত কি পরিমাণে আক্রান্ত হয়েছেন এবং কতজন মারা গেছেন? আপনার মন্ত্রণালয়ে এই বিষয়ে কি তথ্য রয়েছে? বিদেশ থেকে তথ্য পাওয়াটা কিন্তু অত্যন্ত কঠিন, বিশেষ করে এই যে মিডল ইস্টে যেখানে আমাদের ম্যাক্সিমাম প্রবাসীরা আছেন, সেখান থেকে কিন্তু ওরা তথ্যটা প্রকাশ করতে চায় না ফর হোয়াট এভার রিজন। আর তথ্য প্রকাশ না করলে আমাদের কাছে তথ্য আসাটা বিকামস এ বিট ডিফিকাল্ট। আমরা বর্তমানে যেটা আমাদের কাছে তথ্য, সত্যি কথা বলতে গেলে কনফার্ম তথ্য বলতে গেলে আমাদের কাছে কিছু নাই। আর সবকিছু কিন্তু ওই পিস বাই পিস এখানে ওখান থেকে কিন্তু সংগ্রহ করা। সেই জন্য আই উইল নট, ওই যাকে বলে দ্যাট, এই সুযোগ আমি নিয়ে যে এখানে একটা কমিটমেন্টে যাবো অতজন অসুস্থ বা সামথিং, এটা আমি বলবো না। অনেকটা বলতে গেলে ওই গোল গোল কথাগুলি আমাকে বলতে হবে। যেরকম মারা গেছেন প্রায় সৌদি বলেন বা মিডল ইস্ট বলেন আর বিভিন্ন জায়গায়, আমাদের এস্টিমেট হলো অ্যাবাউট বিটুইন 8 to 900 মারা গেছে, বুঝছেন না? আর আক্রান্তর মধ্যেও এরকমই হবে, দ্যাট অ্যাবাউট 50,000 মতন এরকম বিভিন্ন দেশে আক্রান্ত। বাট দিজ আর ভেরি রাফ ফিগারস। আমি কিন্তু কনফার্ম ফিগার আমার সাহস হয় না বলতে, বিকজ আমার হাতে কিন্তু কনফার্ম ফিগার নাই। জি, যেহেতু আসলে সরকারিভাবে কিংবা আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে তথ্য দেওয়া হয়নি, সেহেতু আসলে সঠিক পরিসংখ্যানটি বলা মুশকিল। তবে এই বিষয়ে এখন আমরা একটু যাব যুক্তরাজ্যে, যেখানে আমাদের চিকিৎসক রয়েছেন, বাংলাদেশি চিকিৎসক ডাক্তার রকিবুল আনোয়ার। তার কাছে যেতে চাই। আমরা তো জানি যে যুক্তরাজ্যেও অনেক বাংলাদেশি রয়েছেন এবং সেখানে অনেক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন। তো আমরা সেখানে প্রবাসী বাংলাদেশির যে পরিসংখ্যান যুক্তরাজ্যে, সেই পরিসংখ্যানটি আপনার কাছে একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার উপর মহান আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, সেটাই কামনা করছি। যে জিনিসটা মন্ত্রী মহোদয় বলেছেন, তাতে করে ঠিক এক্সাক্ট নাম্বারটা বলা যাবে না, কিন্তু কতকগুলা জিনিস এ পর্যন্ত কোভিড প্যান্ডেমিকে যুক্তরাজ্যে জাতিগতভাবে মারাত্মক সামাজিক বৈষম্যের বহিঃপ্রকাশ অবলোকন করা যাচ্ছে। যুক্তরাজ্য প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এখানকার বসবাসরত বাংলাদেশিদের জন্য এক মারাত্মক উদ্বেগ সৃষ্টিকারী তথ্য বেরিয়ে এসছে। করোনা ভাইরাস প্রকোপ এবং পরিণতির কারণগুলো বিশ্লেষণে এবং সেই উদ্দেশ্যে সামাজিক প্রভাবসমূহ খুঁজতে গিয়ে জনসমক্ষে বেরিয়ে এসছে যে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মৃত্যু হার সাদা বর্ণের মানুষ থেকে অনুপাতিক হারে অন্ততপক্ষে 2 গুণ, এবং পরিসংখ্যান অনুযায়ী ভারতীয়, পাকিস্তানি এবং কালো বর্ণের মানুষ থেকে 2 থেকে 10 গুণ বেশি। Compared to the whites, Pakistanis, Indians, black ethnic, 10 to 50% higher
but Bangladeshi are 200% higher. যদিও করোনা ভাইরাস জনমত নির্বিশেষে সমগ্র মানব জাতিকে আক্রান্ত করেছে, দেখা যাচ্ছে যে পূর্বে সংগঠিত মহামারীর ন্যায় কোভিড করোনা ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রেও সামাজিক বৈষম্য, সংক্রমণ হার এবং পরিণতির উপর ভয়াবহ প্রভাব সৃষ্টি করেছে। জি, ডাক্তার রকিবুল আনোয়ার, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি এখন একটু যেতে চাই যুক্তরাষ্ট্রে, সেখানে রয়েছেন আমাদের ডক্টর নুরুন নবী, তিনি বাংলাদেশি আমেরিকান বিজ্ঞানী। ডক্টর নুরুন নবী, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। যে বিষয়গুলো আসলে আপনি শুনছিলেন আলোচনায়, আসলে প্রবাসী বাংলাদেশিরা যে বিপুল সংখ্যক রয়েছেন, আসলে সঠিক পরিসংখ্যান আমাদের মন্ত্রণালয়ে আসেনি, যেহেতু ওইসব দেশ থেকে পরিসংখ্যানগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আপনি যেহেতু নিউ জার্সিতে রয়েছেন এবং আপনি স্থানীয় রাজনীতির সাথেও যুক্ত, আপনি নিউ জার্সির প্লান্সবারো টাউনশিপে কাউন্সিলর হিসেবে রয়েছেন, তা আমি একটু জানতে চাই আসলে যুক্তরাষ্ট্রের, আমরা জানি যে যুক্তরাষ্ট্রে নতুন করে আবার সংক্রমণের ব্যাপকতা দেখা দিয়েছে কিছুদিন আগে, যেটি কমতির দিকে ছিল, এবং বিশ্বে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে করোনা ভাইরাস যে দেশটিতে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে। আমি একটু যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই, আসলে সেখানে কি অবস্থা এবং বাংলাদেশিদের অবস্থা কি? ধন্যবাদ। আমি প্রথমেই বাংলাদেশিদের অবস্থা বলবো। এ পর্যন্ত অন্যান্য দেশের মতো এখানেও বাঙালিদের মানে অ্যাজ এ প্রবাসী সঠিক সংখ্যা বা স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো বাঙালি পত্রিকারও রয়েছে, আমি একজন নিজে কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তো আমরা জানি নিউ ইয়র্কেই বেশি লোক বা বেশি বাংলাদেশি আমেরিকান মারা গিয়েছে। এদের সংখ্যা 250-র নিচে হবে না। এবং একটা দুঃখের বিষয় যে আমি এদের অধিকাংশকেই ব্যক্তিগতভাবে অথবা কারো মাধ্যমে চিনি। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট পার্সোনালি ফর মি। আর আমার পরিবারের আমার 2 ছেলে, তারা নিউ ইয়র্ক সিটিতে হটস্পটে থাকে। আমার ছোট ছেলে এবং বৌমা, তারাও আক্রান্ত হয়েছিল। আল্লাহর রহমতে তারা এখন সুস্থ, তাদের অ্যান্টিবডি লেভেল বেড়েছে। তো ওভারঅল আমি গেস করতে পারি, ওভারঅল ইউএসএ তে বাংলাদেশি আমেরিকানের মৃত্যুর সংখ্যা 300-র বেশি হবে না। নিউ ইয়র্কে বেশি হওয়ার কারণ হলো, প্রথম দিকে নিউ ইয়র্কে বেশি আক্রান্ত হয়েছিল, মোরওভার বাঙালিদের সংখ্যাও বেশি বাঙালি ওখানে থাকে। আর নিউ ইয়র্ক সিটিতে এত ইনফেকশন কন্টামিনেশন হওয়ার কারণটা ছিল যে হাইলি পপুলেটেড ডেন্সিটি এখানে, ম্যানহাটান, জ্যামাইকা এবং বাংলাদেশি আমেরিকানরা ম্যাক্সিমাম কুইন্স, জ্যামাইকা এই এলাকায় বাস করে, সেখানে বেশি লোক মারা গিয়েছে। আর বৈষম্যের ব্যাপারে এরকম কোনো সঠিক তথ্য নাই, কিন্তু আমি খোঁজ নিয়েছি, জানার চেষ্টা করেছি। তো সেখানে বাংলাদেশি আমেরিকানদের মৃত্যুর সংখ্যা অন্য কমিউনিটির তুলনায় বেশি নয়। এটা জাস্ট প্রপোর্শনাল টু আদার কমিউনিটিস। আর যুক্তরাষ্ট্রের ওভারঅল অবস্থা তো ভয়াবহ। যে এই বিষয়ে ডক্টর নুরুন নবী, এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আবারও কথা বলবো, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থাটি কি। আমি একটু যেতে চাই এখন ইমরান আহমদের কাছে। মাননীয় মন্ত্রী, আমি যে বিষয়টি জানতে চাই, আসলে যে সঠিক পরিসংখ্যান প্রবাসীরা কি পরিমাণ আক্রান্ত হয়েছেন কিংবা কতজন মারা গেছেন সেটি বলা মুশকিল, সেটি আমাদের যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের থেকে যারা যুক্ত হয়েছেন তারাও বলছিলেন। আমি যে বিষয়টি জানতে চাই, আমরা জানি যে মার্চ এপ্রিল মাসে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন এবং অনেকে চাকরি হারিয়ে ফিরেছেন, অনেকে ফেরার অপেক্ষায় রয়েছেন। তো এখন পর্যন্ত এই করোনাকালীন সময়ে, এই করোনার সময়ে কি পরিমাণ, কত সংখ্যক বাংলাদেশি দেশে ফিরেছেন প্রবাসী শ্রমিক, সেই বিষয়ে আপনাদের কাছে কি পরিসংখ্যান রয়েছে? এখানে বলতে হয় দেশে ফিরেছেন অনেকেই, কিন্তু আমি যখন কথা বলি, আমি যে মাইগ্রেন্ট ওয়ার্কারের যে কথা বলি, হ্যাঁ, এখানে কিন্তু একটা তথ্য আপনাদেরকে জেনে রাখা উচিত। জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় 37,600 প্রবাসীরা ফেরত এসছেন। কিন্তু আমরা যদি এপ্রিল থেকে জুন পর্যন্ত যদি ধরি, এই সময়ের মধ্যে যে লেটেস্ট জুলাই 3 পর্যন্ত যে আমার ফিগার আছে, আমাদের এখানে এসছে 21,571 জন। এখন যারা এপ্রিল মাসের আগে যারা এসছেন, ওরা হয়তো করোনা এফেক্টেড লোক না, ওরা কিন্তু নর্মাল যারা আসছে আপনার, ওরা হয়তো কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ওরা ছুটিতে আসতেছে, এমনিই আসতো। তো
তো সেই জন্য স্পেসিফিক যেগুলো আমরা বলতে যাই, এপ্রিল থেকে যদি আমরা ধরি, করোনা এফেক্টেড এখানে কিন্তু ম্যাক্সিমাম আসছে। আর যারা যারা এসছে এরা কিন্তু আমাদের প্রবাসী যারা কর্মীরা যারা আছেন, শ্রমিকরা যারা আছেন, ওনারাই কিন্তু ম্যাক্সিমাম এখানে এসছে। তারপরে এটাও বলবো কিন্তু এর মধ্যে আবার ওই কিছু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কিছু ওখান থেকে জেল থেকে অ্যামনেস্টি পেয়ে ওনারা ওখান থেকে ওদের কাজ কি বলে টার্ম শেষ করে ওরা আসতেছে। আর এক অংশ যাদের চাকরি নাই বা চাকরি ওদের মালিকরা বলেছে কি ভাই এখন ব্যবসা নাই, চাকরি নাই, বাড়ি যান। তো এরকম এই তিন ধাপে উইভ গট যারা ফেরত এসছে। মাননীয় মন্ত্রী, একটি বিষয়, আসলে করোনা মহামারী তো শুধু বাংলাদেশের সমস্যা না, এটি এখন বৈশ্বিক সমস্যা এবং সারা বিশ্বেই নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে অন্যান্য দেশগুলো, এবং সেক্ষেত্রে যে চাকরি হারানোর যে সংখ্যা সেটি কিন্তু রয়েছে। তো আপনারা কি আশঙ্কা করছেন যে এই যে 1 কোটি প্রবাসী রয়েছেন আমাদের, সেখানে কি পরিস্থিতি হতে পারে সামনের সময়ে? কথা যেটা মনে রাখতে হবে, দ্যাট যে যে দেশে আমাদের প্রবাসী ভাইরা যে কষ্ট করছেন, সেই সব দেশে কিন্তু ওদের লোকজন দরকার হবেই। এখন যখন ওদের উপরে চাপ আসে, হয়তো 10 জনের জায়গা ওরা 7 জন রাখবে, কিন্তু 7 জন তো লাগবে ওদের। আর আমরা কিন্তু সেই হিসাবে আমাদের টার্গেট যেটা করা আছে, অ্যাটলিস্ট 7 জনের জন্য আমি যদি ওখানে ব্যবস্থা রাখতে পারি, তাহলে আমি মনে করবো কিন্তু আমরা অনেক কাজটা এগিয়ে নিয়ে গেছি। বড় কথা এখানে যেটা ধরতে হবে, করোনার এই পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার পরে মূলত বোঝা যাবে কি অ্যাকচুয়ালি এই শ্রম বাজার নিয়ে কি অবস্থায় দাঁড়াবে, আমরা কত পাঠাতে পারবো, আমরা কত ফেরত আসবে। এখনো যে কথাগুলি বলা হচ্ছে মিডিয়াতে, অনেক সময় বলা হয় যে লাখ লাখ ফেরত আসবে, এখন পর্যন্ত কিন্তু আমরা লাখের ঢল আমরা কিন্তু এখনো দেখি নাই। আর আমার ব্যক্তিগত আমি যেটা বিশ্বাস করি, আমরা যদি সবাইকে যদি যোগান দিয়ে থাকি, আর আমরা যে কূটনৈতিক ব্যবস্থা যে আমাদের ফরেন মিনিস্ট্রি যেটা হাতে নিয়েছে, ওদেরকে অল্টারনেট জব ওখানে রেখে দেওয়ার জন্য, এটাতে যদি আমরা মোটামুটি সফল হই, তাহলে অত ঢল আশা করি ফিরবে না। জি মাননীয় মন্ত্রী, আমরাও প্রত্যাশা করি যে এই বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি বাংলাদেশ হবে না। আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, আমরা আপনার সাথে আবারও যুক্ত হব। এই মুহূর্তে যাচ্ছি আমি ডাক্তার রকিবুল আনোয়ারের কাছে। ডাক্তার রকিবুল আনোয়ার, আপনি বলছিলেন যে সেখানে বাংলাদেশিরা যে আক্রান্ত এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেশি অন্যান্য কমিউনিটির তুলনায়। তো আমরা জানি যে যুক্তরাজ্যে কিন্তু আবারও করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় ধাপে শুরু হয়েছে। এখন সেখানকার অবস্থাটি কি আসলে? বর্তমানে যুক্তরাজ্যের 2টো শহরে কোভিড প্যান্ডেমিকের প্রবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। উক্ত 2 শহরের মাঝে ইংল্যান্ডের লেস্টার শহর, যেখানে ভারতীয় উপমহাদেশের একটা বড় জনসংখ্যা বসবাস করে এবং বাংলাদেশেরও বেশ একটা জনসংখ্যা বসবাস করে, সেখানকার পরিস্থিতি বেশ উদ্বেগের সঞ্চার করেছে। লেস্টার শহরে প্রতি লক্ষ জনসংখ্যায় 141 জন করোনা সংক্রমিত হয়েছে। এই সংখ্যা কেন উদ্বেগজনক, অন্যান্য শহর এবং অন্য এলাকার সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করলেই সেটা পরিষ্কার বোঝা যাবে। প্রথম 10 এলাকা, লেস্টার এবং ওয়েলসের মার্থা টিটফিল্ড শহর ব্যতি রেখে প্রতিটা এলাকায় সংক্রমণের হার নিম্নমুখী। পরিসংখ্যান অনুযায়ী এই বৃদ্ধিপ্রাপ্ত সংক্রমণ সংখ্যার উৎপত্তিস্থল নির্ধারিত হয়েছে বলে মনে হয়, এবং যদিও যুক্তরাজ্য সরকার লেস্টার শহরকে বাধ্য করেছে লকডাউনে নিয়ে যেতে, মনে হয় যে সংক্রমণ প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে অভিহিত করা হয়েছে কাপড় এবং তৈরি খাবার প্রস্তুত কারখানা, যেখানে সরকারি নির্দেশনা ভঙ্গ করে সোশ্যাল ডিস্টেন্স না মেনে এবং যে সমস্ত কর্মী অসুস্থ তাদেরকে জোর করে কাজ করতে বাধ্য করা হয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সেই সমস্ত কারখানার বিরুদ্ধে কারখানা বন্ধ অথবা জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা করতে যাচ্ছে। ওভারঅল ইংল্যান্ডের যুক্তরাজ্যের অবস্থা অনেক ভালো, কারণ এখন
সংখ্যাও অনেক কমে গেছে, মৃত্যু হার অনেক অনেক কমেছে। সুতরাং ওভারঅল এটা অনেক দিক থেকেই ভালো, কিন্তু এরই মাঝে প্রখ্যাত বিজ্ঞান বিশেষজ্ঞ সরকারের সাবেক প্রধান সায়েন্টিফিক অফিসার স্যার ডেভিড কিং বলেছেন যে করোনা প্রতিরোধে যুক্তরাজ্য, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড ভালো করেছে, সেখানে সংক্রমণের হার প্রায় শূন্যের কাছাকাছি। কিন্তু এনএইচএস এবং পাবলিক হেলথ ইংল্যান্ড যে নীতি অনুসরণ করছে তার ফলশ্রুতিতে অনর্থক এখন থেকে আগামী এপ্রিল পর্যন্ত প্রায় ৬৭,০০০ অতিরিক্ত মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। সুতরাং যে পদ্ধতি সরকার নিয়েছে সেই পদ্ধতি চেঞ্জ করা উচিত বলে উনি মনে করছেন। যুক্তরাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবং সরকারের স্বাস্থ্য এবং সামাজিক সেবা নীতি এবং প্রক্রিয়ার যুগান্তকারী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালই যুক্তরাজ্যের সরকার এবং জনমত নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার নিয়োজিত হেলথ প্রফেশনালস, ডক্টরস, নার্সেস, টেকনিশিয়ান সবার প্রতি বিভিন্নভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যদিও প্রথমে মনে করেছিল যে যুক্তরাজ্য যে ব্যবস্থা গত 10 বছরে কনজারভেটিভ গভর্নমেন্টের আন্ডারে তারা হয়তো কোপ করতে পারবে না। তারা শুধু কোপই করেনি, তারা একটা পরিস্থিতি পরিপূর্ণভাবে কন্ট্রোলের ভিতর নিয়ে আসতে পেরেছে। জি, ডাক্তার রাকিবুল আনোয়ার, আপনি যুক্ত থাকুন। আমি এখন যেতে চাই একটু ডক্টর নুরুন নবীর কাছে, নিউ জার্সিতে, যেটি ডাক্তার রাকিবুল আনোয়ার বলছিলেন যে আসলে যুক্তরাজ্যে আগামী এপ্রিল পর্যন্ত আরও ৬৭,০০০ মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে করোনা ভাইরাসে, এবং ইতিমধ্যে সেই যুক্তরাজ্যে কিন্তু প্রায় ৪৪,০০০-এর বেশি মানুষ মারা গিয়েছেন। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক। আমি একটু ডক্টর নুরুন নবীর কাছে জানতে চাই, আপনি যে উদ্বেগের কথা কিছুক্ষণ আগে বলছিলেন যে যুক্তরাষ্ট্রেও কিন্তু এখন এই করোনা ভাইরাসের সংক্রমণ বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, আসলে সেখানে কি কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে কিংবা কি ধরনের প্রেডিকশন করা হচ্ছে? যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ। এ পর্যন্ত প্রায় ১,২০,০০০-২৫,০০০ লোক মারা গিয়েছে। সংক্রমণের সংখ্যা 2.8 মিলিয়ন। এছাড়া অর্থনৈতিক মন্দা নেমেছে, প্রায় 45 মিলিয়ন পিপল আনএমপ্লয়েড। সো ওভারঅল স্বাস্থ্য, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু মিলে ভয়াবহ অবস্থা। এটা কেন হলো? এটা তো হওয়ার কথা ছিল না। যেদিন প্রথম কোরিয়াতে জানুয়ারি মাসে ভাইরাস ডিটেক্ট হয়, সেই দিন আমেরিকাতে হয়েছিল। সেদিন আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন এটা একটা হোক্স, এটা এই 2-1 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে একটা র্যালিতে তিনি বলেছিলেন এমনকি যে এটা ডেমোক্রেটিক হোক্স, এটাকে পলিটিক্যালাইজ করার চেষ্টা করেছিলেন। যে হোয়াট হ্যাপেন, যখন উনি এটাকে অস্বীকার করছেন যে এটা কোনো সমস্যা না, কিন্তু সেই সময় ভাইরাসটা স্প্রেড হয়েছে, মানুষ এটা সম্পর্কে সজাগ ছিল না, সচেতন ছিল না। ইউরোপ থেকে জেএফকে নিউ ইয়র্ক সিটিতে প্লেন এসেছে, তার মাধ্যমে লক্ষ লক্ষ লোক এসেছে 2 মাস। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস যুক্তরাষ্ট্রে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মাস্ক, পিপিই এন্ড আদার ইকুইপমেন্ট, বিশেষ করে সতর্কতা। আমরা সবাই এখন জানি যে এই ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন নাই, কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট নাই। একমাত্র ইফেক্টিভ উপায় হলো টু স্টপ দ্য স্প্রেডিং। সেটা কিভাবে? আপনার মাস্ক পরতে হবে, কনফাইন থাকতে হবে, হাত ধুইতে হবে সাবান দিয়ে। এগুলো প্রেসিডেন্ট সাধারণত ন্যাশনকে লিড করে। উনি যখন মিক্সড মেসেজ দিয়েছেন যে এটা একটা হোক্স, মাস্ক পরতে হবে না, তারপরে যখন প্রথম এটা মহামারী আকারে দেখা দেয়, সেগুলো ছিল ডেমোক্রেটিক স্টেট, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, শিকাগো, নিউ জার্সি, এই এরিয়া। তখন প্রেসিডেন্ট এবং তার সহকর্মী বলেছিল যে এটাকে পলিটিক্যাল, যেটা ডেমোক্রেটিক ভার্সাস রিপাবলিকান। কারণ রেড স্টেট যাকে বলা হয় আমেরিকাতে, যেখানে রিপাবলিকানদের প্রভাব বেশি সরকারি পর্যায়ে, সেখানে তখন দেখা দেয় নাই। তখন এই যে একটা কালচারাল ওয়ার উনি শুরু করলেন, যে মাস্ক পরা মানেই দুর্বলতা, মাস্ক পরা মানে ডেমোক্রেটিক, মাস্ক না পরা মানে মাসল ম্যান, একটা স্ট্রেংথ ইত্যাদি। এই কালচার সৃষ্টি করার পরে
অধিকাংশ লোক রেড স্টেটে তারা মাস্ক পরে না, যার ফলে এখন নর্থ ইস্টার্ন যে সমস্ত স্টেট, নিউ ইয়র্ক, নিউ জার্সি, বস্টন, এখানে মোটামুটি কন্ট্রোল হয়েছে। কিন্তু এখন ওয়েস্ট কোস্টে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, এখানে প্রতিদিন এমনভাবে বাড়ছে যে গত 4 দিনে অ্যাভারেজ ডেইলি 50,000-এর ঊর্ধ্বে সংক্রমণ হয়েছে। এখন আমি একটু যাব ইমরান আহমদের কাছে, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ইমরান আহমদ, যে বিষয়টি জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নানা ধরনের কূটনীতিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের কিছু সুফল হয়তো আসবে সামনের সময়। আজকে আমরা যেটি দেখেছি যে সৌদি আরবের সরকার সেখানে আকামা নবায়নের জন্য অনুমতি দিয়েছেন বিনা ফিতে। সেটি নিশ্চয়ই কূটনৈতিক উদ্যোগের ফল হতে পারে। তো যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, যেটি ডক্টর নুরুন নবী বলছিলেন যে অনেক প্রবাসী বাংলাদেশি চাকরি হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের মতো দেশে এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেখানে বেশি সংখ্যক আমাদের শ্রমিক রয়েছে সেই সব দেশেও কিন্তু চাকরি হারানোর খবর আমরা পাচ্ছি। তো সেইখানে আরেকটি বিষয় যে সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে রয়েছেন যারা অবৈধ শ্রমিক রয়েছেন, বিভিন্নভাবে তারা অবৈধ হয়ে গেছেন হয়তো, কিংবা তারা এই মুহূর্তে অবৈধ আছেন। তো সেই অবৈধ শ্রমিকের সংখ্যা কত এবং কি পরিমাণ এখন বেকার হয়েছেন, সেই ধরনের কোনো তথ্য কি আপনারা আপনাদের মন্ত্রণালয় থেকে সংগ্রহ করেছেন কিনা? না, দ্যাট আমরা ওই আগের মতনই একই কথা, তথ্যর অভাবে আমি কোনো ফিগার আমি দিতে চাচ্ছি না। বাট এখানে এক কথা মনে রাখতে হবে কি, দ্যাট যখন আমরা বেকারের কথা বলি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, এইসব দেশে, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে যাওয়া মাইগ্রেন্ট ওয়ার্কার এটা কিন্তু খুবই কম। এটা কিন্তু আমাদের এখানে একটা সর্ট অফ লাইন একটা ড্র করতে হয়। ওখানে যারা ওয়ার্কার যারা আছে ওরা কিন্তু ওখানে স্থায়ী বাসিন্দা হিসাবেই অথবা গ্রিন কার্ড, ব্লু কার্ড যা কিছু আছে ওই হিসাবে ওরা কিন্তু ওখানে ওয়ার্কার আছে। তো আমার এখানে যে এখান থেকে বাংলাদেশ থেকে যারা ধরেন যে মিডল ইস্টে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে যারা যায়, এরা হলো এক ক্যাটেগরি ওয়ার্কার, এরা হলো মাইগ্রেন্ট ওয়ার্কার, আর ওনারা হলেন ওখানকার লোকাল স্থায়ী ওয়ার্কার। তো স্থায়ী ওয়ার্কার হিসাবে ওনারা কিন্তু ওই দেশের নাগরিক বলেন বা ওই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে ওদের রেসপন্সিবিলিটি মোরালেস ওই দেশের কিন্তু চলে আসে। তো এই কথাটা কিন্তু আমাদের কোনো না কোনো সময় একটা লাইন ড্র করতে হয়। না, আমি যে বিষয়টি যে মধ্যপ্রাচ্য এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব দেশে যে আমাদের প্রবাসী শ্রমিক যেসব দেশে সবচেয়ে বেশি রয়েছেন, সেই সব দেশের পরিসংখ্যানটি যদি থাকে আপনার কাছে, কিংবা সেখানে কি অবস্থায় আছে তারা, বিশেষ করে যারা অবৈধ হয়ে গেছেন কিংবা বেকার হয়ে গেছেন, তাদের খোঁজ খবর আপনারা রাখছেন কিনা? এই যে আপনি যে অবৈধ হয়ে গেছেন বলছেন, অবৈধ অনেক আগে থেকে যারা হয়ে আছে এটা হলো এক ক্যাটেগরি। আর যদি বলেন যে অবৈধ হয়ে গেছেন মানে অদ্য, এটা কিন্তু খুবই কম সংখ্যক যারা আছেন। মূলত অবৈধ আগে থেকে হয়ে আছেন, তাদেরকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, কিভাবে ওদেরকে ব্যবস্থা করতে পারি, আমরা কিন্তু ওদেরকে ফেলে যাইনি। আমরা যেভাবে বৈধ যারা আছে ওদেরকেও যেভাবে আমাদের প্ল্যানিং এর মধ্যে রেখেছি, অবৈধ যারা আছে ওরাও কিন্তু আমার দেশের নাগরিক, আর আমার দায়িত্ব কিন্তু ওদের প্রতিও আছে। আমরা চেষ্টা করছি কি ওদের জন্য কিছু একটা করতে পারি। যেরকম আপনাকে বলি কি মালয়েশিয়াতে আমাকে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে ওখানে যারা এখন যারা অবৈধ যারা হয়ে আছে তাদেরকে ওনারা কিন্তু বিবেচনা করবেন যে অল্টারনেট কোনো একটা জায়গা ওদেরকে কাজ দেওয়া যায় কিনা। মাননীয় মন্ত্রী, আরেকটি প্রশ্ন আমি জানতে চাই, আসলে সারা বিশ্বেই করোনা নিয়ে যে ধরনের অস্বস্তিকর কিংবা দুঃসময় আমরা পার করছি, তার মধ্যে কিন্তু একটি স্বস্তিদায়ক খবর ছিল যে রেমিটেন্সের যে প্রবাহ সেটি কিন্তু গত অর্থবছরে, বিদায়ী অর্থবছরে রেকর্ড ছাড়িয়েছে, $18.2 বিলিয়ন। আপনিও নিশ্চয়ই জানেন। এবং জুন মাসে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে, $183 কোটি। তো এই যে জুন মাসে হঠাৎ করে মার্চ এপ্রিলের দিকে কিন্তু রেমিটেন্স কমে গিয়েছিল এবং অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তো জুন মাসে রেমিটেন্স প্রবাহ যে বেড়ে গেল, সেটিকে আপনি কিভাবে দেখছেন এবং সামনের সময় কি এটি অব্যাহত থাকবে নাকি আসলে ঝুঁকি বাড়বে, এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। রেমিটেন্স অনেক ফ্যাক্টর কিন্তু এখানে ইন প্লে চলে আসে, বুঝছেন, ইকোনমিক ফ্যাক্টরস অনেকগুলি চলে আসে। তো কোন ফ্যাক্টরে কি কারণে
আমরা যে যখন বলি কি দ্যাট আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 3 মাসে হ্যাঁ কিছুটা ড্রপ করেছে আপনার রেমিটেন্স, কিন্তু আবার যদি আপনার ইন টোটাল যদি আপনি ধরেন, হ্যাঁ গত বছর আমাদের $16.41 বিলিয়ন আমরা কিন্তু গত বছর জুন পর্যন্ত পেয়েছি। এই বছর জুন পর্যন্ত আমরা কিন্তু $18.20 বিলিয়ন আমরা পেয়েছি। তাহলে আমরা কোন হিসাব ধরবো? আপনি একটা খুব সুন্দর পয়েন্ট বলেছেন যে জুন মাসে নাকি অনেক বেশি এসছে, হতে পারে, বিকজ যাদের কাছে হাতে টাকা আছে টাকা নাই, অনেকে হয়তো ওদের বেতন একসাথে পেয়েছে, হ্যাঁ এটা ওরা রিমিট করেছে, অনেক ফ্যাক্টরস গুলি চলে আসে। কিন্তু আমি আশাবাদী দ্যাট আমরা যদি আমাদের টার্গেট মোতাবেক যদি দক্ষ শ্রমিক যদি আমরা ফিউচারে যদি পাঠাতে পারি, রেমিটেন্সে কিন্তু কম পড়বে না, ইনশাল্লাহ ঊর্ধ্ব গতিতেই থাকবে। জি, সেই উদ্যোগগুলো কি আপনারা নিচ্ছেন কিনা, কিংবা যেহেতু জুন মাসের পরে সামনের সময় তো এই যে বেকারত্বের হার কিংবা বিদেশি শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার যে শঙ্কা রয়েছে সেটি হতে পারে, সেই ক্ষেত্রে রেমিটেন্স কি সামনের সময় কমে যাওয়ার আশঙ্কা আছে কিনা? কমে যেতে পারে, ইউজি আমাদের কিন্তু বাস্তবতার ভিতরে থাকতে হবে। আমি তো যেহেতু মন্ত্রী আছি বলবো কেন না 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 এটা খুব সুন্দর, এটা 20-এ চলে যাবে আর 25-এ চলে যাবে, নো, দ্যাটস নট রাইট। আই মিন সত্যি কথা যদি আমরা না বলি, হ্যাঁ তাহলে আমাদের মিডিয়া বলেন বা জনগণ বলেন সবাই কিন্তু মিসলিডিং এ পড়ে যায়। তো আমি যেটা বলি কি দ্যাট আমি আশাবাদী কি দ্যাট খুব বেশি একটা বেশ কম হবে না, বাট হতেও পারে, এটা আমাদেরকে হিসাবে রাখতে হবে। মাননীয় মন্ত্রী যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু ডাক্তার রকিবুল আনোয়ারের কাছে যেতে চাই। ডাক্তার রকিবুল আনোয়ার, আপনি যে বিষয়টি বলছিলেন যে যুক্তরাজ্যে এই অন্যান্য কমিউনিটির চেয়ে বাংলাদেশি কমিউনিটির মৃত্যুহার বেশি, সেটি একটি জরিপেও বের হয়ে এসেছিল। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশিদের মধ্যে সংক্রমণ কি হারে আছে এবং মৃত্যুর সংখ্যাটি কিরকম আপনার দেখছেন? যেটা আমি বলছিলাম যে করোনা ভাইরাস অতীতের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি। মহামারী বিভিন্ন দেশে বিভিন্ন রকম খারাপ এফেক্ট তৈরি করে, কিন্তু সামাজিক পরিবর্তনে মহামারী প্রতিবারই একটা ভূমিকা রেখে গেছে। 1347 সালের ইউরোপে যে প্লেগ হয় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সাধারণ শ্রমিক এবং কৃষকের দাবি এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। 1918 সালে যে স্প্যানিশ ফ্লু হয় তার পূর্বে স্বাস্থ্য ব্যবস্থা রাষ্ট্রীয় ক্ষেত্রে কিছুই ছিল না, স্বাস্থ্য ব্যবস্থাটা ব্যক্তিগত ভিত্তিতে ছিল এবং প্রথমে মানুষ এটা অনুধাবন করতে পারে যে রাষ্ট্র যদি স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব না গ্রহণ করে তাহলে স্প্যানিশ ফ্লুর মতোই 5 কোটি থেকে 10 কোটি লোকের মৃত্যু যে কোনো সময় হতে পারে। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে বর্ণ বৈষম্য এবং যার প্রতিফলন স্বাস্থ্য ক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে, সেই জিনিসটা মানুষ বুঝতে পেরেছে এবং কৃষ্ণবাদী বা আমাদের এশীয়দের যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে, আমার যেটা ধারণা যুক্তরাজ্যে বিশেষ করে তাদের অধিকার আদায়ের একটা স্পৃহা বেড়েছে। মানুষ এটা বুঝতে পেরেছে যে এমনি করে আসলে কখনোই আমরা যেহেতু অন্য দেশ থেকে এসছি সুতরাং আমাদের অধিকার কম, এটা কোনোদিনও হতে পারে না। এবং তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের পরিস্থিতি এবং পরিবেশের অবস্থা অনেক উন্নতি হবে, যেটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে পারি যে এই ক্ষেত্রে আমি জানি যে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার উনি অত্যন্ত এফেক্টিভ পার্সোনালিটি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সারা পৃথিবীতেই একটা নাম করা মুখ। আমরা যাতে আমাদের এখানকার কমিউনিটির সাথে বাংলাদেশ সরকারের সমন্বয় তৈরি করে কিভাবে আমাদের এই কমিউনিটির উন্নতি হতে পারে সেদিকে খেয়াল রাখা উচিত বলে মনে করি। আর যেটা বললাম যে যুক্তরাজ্য অলরেডি কিন্তু কোভিড নিয়ন্ত্রণে নিয়ে এসছে। দ্বিতীয় যে স্রোতধারা সেটাই
কি হবে এটা বলা মুশকিল। তার আগেই ভ্যাকসিন তৈরি হয়ে যাবে কিনা সেটার একটা প্রশ্ন আছে, ভালো চিকিৎসার প্রশ্ন আছে, কিন্তু সামাজিকভাবে যে ডেপ্রিভিটি দেখা গেছে সেটার জন্য কাজ চলছে এবং চলবে বলেই আমি মনে করছি। জি ডাক্তার রকিবুল আনোয়ার, আপনি যুক্ত থাকুন। আমি একটু ডক্টর নুরুন নবীর কাছে যেতে চাই। ডক্টর নুরুন নবী, আপনি যে বিষয়টি উল্লেখ করছিলেন যে আসলে ভুলের মাসুল কিংবা এই করোনা ভাইরাসকে যে অবহেলা করার দাম্ভিকতার সেই বিষয়টি আপনি বলছিলেন, তো সেখানে বাংলাদেশিরা যারা রয়েছেন, আপনি যেহেতু বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ এবং সেখানে কাউন্সিলর হিসেবে রয়েছেন, স্থানীয় রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বাংলাদেশিরা কি সেই স্রোতে গা ভাসিয়েছে এবং আপনারা সেখানে বাংলাদেশিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছিলেন? এখানে আলাদাভাবে কোনো ব্যবস্থা নেওয়ার মতো আমাদের বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের তেমন কোনো রিসোর্স ছিল না, কিন্তু তার সত্ত্বেও যে সমস্ত যারা ইললিগাল, যাদের সরকারি সুযোগ সুবিধা পাওয়ার সমস্যা, তাদেরকে আমাদের বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন অর্গানাইজেশন তাদের খাবারের ব্যাপারে হেল্প করেছে, তথ্য কোথায় পাওয়া যায় সে ব্যাপারে হেল্প করেছে। কিন্তু ওভারঅল আমেরিকার যে অবস্থা এটা ভয়াবহ। অ্যাজ অফ টুডে ফোরকাস্ট হচ্ছে যে অ্যানাদার 100,000 লোক মারা যাবে। এখন অলরেডি 1,20,25,000। প্রিডিকশন হচ্ছে যেভাবে সংক্রমণ বাড়ছে ডেইলি 500,000, সেই অনুপাতে ভবিষ্যতে হয়তো আরো 100,000 লোক মারা যাবে। তো এটা একটা ভয়াবহ অবস্থা। ডাক্তার সাহেব যেটা বললেন যে মহামারী বা ক্যালামিটি এর পরে একটা ভালো মানে শ্রমিকদের অন্যান্য সুযোগ সুবিধার একটা সুযোগ থাকে, কিন্তু আমেরিকাতে যেভাবে ভয়াবহ অবস্থায় যে ক্ষতিগ্রস্ত অবস্থা সৃষ্টি হয়েছে, এটা থেকে উত্তরণের কোনো পথ আপাতত আমরা দেখছি না। কারণ প্রেসিডেন্ট সবসময় মিক্স মেসেজ দিচ্ছেন। কালকে উনি বলেছেন যে স্পাইকিং হচ্ছে, সেকেন্ড সার্জ আসছে, সো হোয়াট, এই এখন ভাইরাস ইউএসএ কোভিড ভাইরাস দুর্বল হয়ে গেছে, টোটালি ইনএফেক্টিভ, হুইচ ইজ রং। ওনার সায়েন্টিফিক অ্যাডভাইজাররা বলছেন ভাইরাসের কোনো মিউটেশন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, বিভিন্ন মডেলের প্রেডিকশন 100,000 লোক মারা যাবে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে এই পরিস্থিতির জন্য দায়ী হলো আমাদের ফেডারেল গভর্নমেন্টের দায়িত্বের অবহেলা। এখনো তারা বলছে, পরশুদিন প্রেসিডেন্ট বলেছে যে এই ভাইরাস ডিসঅ্যাপিয়ার হবে, অথচ প্রতিদিনই সংখ্যা বাড়ছে। তো এটা একটা যুদ্ধ পরিস্থিতিতে ন্যাশনাল লিডার, ফেডারেল গভর্নমেন্ট লিড দিয়ে থাকে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছিল। এই করোনা ভাইরাস প্যান্ডেমিকে আমাদের প্রেসিডেন্ট, আমাদের সরকার ব্যর্থ হয়েছে। চেষ্টা হচ্ছে লোকাল পর্যায়ে। তারপরে যে আমি একটু বলছিলাম যে কালচারাল ওয়ার উনি তৈরি করেছেন, যে মাস্ক পরতে হবে না, মাস্ক পরলেই দুর্বল, ডেমোক্রেটরা মাস্ক পরে, রিপাবলিকান মাস্ক পরে। ডক্টর নুরুন নবী, মেসেজ এইটার ফলে সংক্রমণ বাড়ছে একদম ওয়ার্ল্ড ফায়ারের মতো, এবং এইটার কনসিকুয়েন্স আমরা আরো 2-3 সপ্তাহ ডক্টর নুরুন নবী, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছিলেন যে এই বছর শেষ হওয়ার আগে সেখানে ভ্যাকসিন চলে আসবে, কিন্তু এফডিএ এর পরিচালক তিনি কিন্তু বলেছেন যে আসলে ভ্যাকসিন কবে আসবে সেটি তিনি বলতে পারছেন না। যদিও প্রেসিডেন্ট বলেছেন যে এই বছরের শেষ হওয়ার আগেই তারা ভ্যাকসিন পাবেন। আসলে এই বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে যুক্তরাষ্ট্রে, আমরা জানি। সেই বিষয়গুলো নিয়ে আবারও হয়তো আপনার সাথে কথা বলবো। আমি একটু যেতে চাই ইমরান আহমদের কাছে। ইমরান আহমদ, যে বিষয়টি বলছিলাম, আসলে প্রবাসী শ্রমিক অনেকেই ফিরেছেন, সেই পরিসংখ্যানটি গণমাধ্যমে কিংবা অন্যান্য মাধ্যমে যেভাবে বলা হচ্ছে, আপনি বলছেন যে সেই পরিসংখ্যানটি আসলে এরকম নয়। তবে আশঙ্কা তো আছে যে সামনের সময় হয়তো আরও বেকার হয়ে অনেকে ফিরতে পারেন দেশে, কিংবা অনেকে ফিরবেন, এবং যারা ফিরেছেন আসলে তাদের পুনর্বাসনের জন্য কি ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? আমরা শুনেছিলাম যে তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া হবে কিংবা তাদেরকে এখানে পুনর্বাসন করা হবে। তো এই উদ্যোগটা আপনারা কিভাবে এখন নেবেন সামনের সময়ে? প্রথমে আপনাকে একটু কারেকশন করে দিই। আমি যে বলছি যে মিডিয়াতে যে তথ্যগুলি এসছে এটা কি বলে সঠিক নয় না, আমি বলছি হয়তো সঠিক নয়।
ইউ সি, বিকজ এটা আই ক্যানট ডেফিনেটলি সে কি ওটা সঠিক না আমি সঠিক, বুঝছেন না? জি তো যদি আপনি মিডিয়া যদি আমাদেরকে উইথ যাকে বলে কি দ্যাট ডকুমেন্টেশন বলেন বা যেটা আছে ওটা দিয়ে যদি ওনারা বলেন তাহলে তো দেন বোঝা যাবে কি দ্যাট না দে আর কারেক্ট, দে গট দি কারেক্ট ফিগার্স। আমার কথা হলো কি দ্যাট যে কোনো প্ল্যানিং যদি ফিগার্স গুলি আপনার ঠিক না হয় কোনো প্ল্যানিং কিন্তু টিকানো যায় না। ইফ দি কি বলে স্ট্যাটিস্টিক্স আর রং তাহলে দ্য হোল প্ল্যানিং উইল বি রং। সেই জন্য আমি এই কোন ফিগার আমার মুখ থেকে বের করতে চাই না যেটা আমি জানি না। যাই হোক, এখন কথা হলো প্রবাসীরা যারা ফেরত আসছেন, আর শুধু ফেরত আসছেন না, এটা মনে রাখতে হবে যে ওই দেশে মানে বিদেশে যারা যারা কি বলে চাকরি হারা যারা পড়ে আছেন, আসতে পারছেন না, ওদের পরিবার এখানে পড়ে আছে, আমরা কিন্তু সবাইকে আমাদের হিসাবে কিন্তু নিয়ে আসতেছি। আমাদের যাকে বলে সরকারের যে সেফটি নেট যেটা আছে, আমরা সেফটি নেট, সোশ্যাল সেফটি নেটের মধ্যে নিয়ে আসতেছি। একটি প্রোগ্রাম আমরা অলরেডি নিয়েছি, আগামী ইনশাল্লাহ 12 তারিখে আমরা চুক্তি সই করব উইথ প্রবাসী কল্যাণ ব্যাংক। এটা হলো প্রথম 200 কোটি টাকার ব্যাপার যেটা আছে, এটা আমাদের ওই প্রবাসী কল্যাণ বোর্ডের যেটা আছে ওখান থেকে 200 কোটি টাকা দিয়ে আমরা প্রাথমিক অবস্থায় যারা কোভিডে আক্রান্ত অথবা কোভিড থেকে যে যারা বিপদে পড়েছে করোনার কারণে তাদেরকে আমরা প্রথম বিবেচনা নিব। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার নিজের তরফ থেকে আরো 500 কোটি টাকা উনি নির্ধারণ করে দিয়েছেন, যেটা আমাদের আরো যারা ফেরত আসতেছেন। এখানে কিন্তু ব্যাপারটা দুইটা, একটা হলো করোনা আর আরেকটা হলো অর্থনৈতিক মান্দা। এই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অর্থনৈতিক মান্দা ইজ নট নেসেসারিলি বিকজ অফ করোনা। এই গত কয়েক মাসে বা গত 1 বছরে 1.5 বছরে আপনারা জানেন যে তেলের দাম যেভাবে কমে আসছে, এটা হয়তো কয়েকটা দেশের জন্য ভালো হয়েছে, বাট প্রডিউসিং দেশ যারা আছে বিশেষ করে মিডল ইস্টে ওদের জন্য কিন্তু খুবই ওরা বিপদে পড়ে গেছে। যে সৌদি আরব বলেন বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বলেন যারা কোনোদিন ট্যাক্সের কথা চিন্তা করতো না, এখন কিন্তু ওনারা ভ্যাটও বসাচ্ছেন, এক্সাইজও বসাচ্ছেন, কাস্টমসও বসাচ্ছেন, ইসি বিকজ ওদের চলার মতন অবস্থা হচ্ছে না। এর সাথে ওনাদের যে লোকাল ওদের যে মানুষ যারা আছে, সৌদিজ যারা আছেন, এমিরাতিস যারা আছেন, তাদেরকে কাজে লাগানোর জন্য ভর্তুকি না দিয়ে ওদেরকে কাজে লাগানোর জন্য ওরা কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমাদের প্রবাসী কর্মীদের উপরে একটা আসর চলে আসতেছে। যাই হোক, আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা কিন্তু আমি খুব সংক্ষেপ করে বলে দিচ্ছি, আগামীতে কি হবে ওটা কিন্তু এখনো ঠিক না, বাট কয়েকটা জিনিস আমাদের চোখের সামনে ভাসতেছে। দু একটি জায়গা একটা মনে রাখতে হবে, কৃষি কিন্তু পেট ভরার জন্য আমাদের কিন্তু প্রোডাকশন রাখতেই হবে, এটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না। আর দ্বিতীয় হলো এই করোনার কারণে হোক বা এজের কারণে হোক, এই যে নার্সিং সেক্টর যেটা আছে, এটা বিরাট একটা বিষয়টা, যেটা বিরাট একটা মার্কেট আমাদের দেশের জন্য খুলতে পারে। আমরা কিন্তু নীতিগত ভাবে সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছি এবং এই হিসাবে কার্যক্রম আরম্ভ করে দিয়েছি। যত তাড়াতাড়ি হয় দ্যাট এই দুই জায়গায় আমরা কত যে আমাদের আউটপুট বাড়াতে পারি, এটা কিন্তু কার্যক্রম হাতে নেওয়ার জন্য আমি এখানে ডক্টর আনোয়ার সাহেবকে রিকোয়েস্ট করবো, উনি একটা কথা বলেছিলেন অ্যাবাউট কমিউনিটি ইনভলভমেন্ট এন্ড অল দ্যাট। আপনারা যদি দেশে ইনভলভ হন তাহলে ইনভলভমেন্ট প্লিজ নার্সিং সেক্টরেই করেন, নার্সিং অ্যান্ড টেকনিক্যাল সেক্টর, এই যে এক্সরে মেশিন যারা চালায় এইসবগুলি, এটার জন্য আমার মনে হয় there is a big market for it. জাপানে আমরা অলরেডি মানুষ কিন্তু পাঠানে কেয়ার গিভার্স পাঠানে আরম্ভ করেছি। যাই হোক, চিত্র কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এই মহামারীর শেষ হতে হতে কমপ্লিট ওয়ার্ল্ড সিচুয়েশন উইল চেঞ্জ, একটা বিরাট একটা তোলপাড় হয়ে যাবে চারিদিকে। এখন কোথায় গিয়ে নাও ঠেকবে, হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে কল্পনা করে বা চিন্তা করেই একটা ওই ডিরেকশন নিতে হবে। আর আমরা কিন্তু ট্রেনিংকে, দক্ষতাকে আমাদের মূল টার্গেট ধরে আমরা কিন্তু ওইভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। যারা যারা এখানে আছেন, যারা যারা আসবেন, আমরা কিন্তু ডেটাবেস অলরেডি আরম্ভ করে দিয়েছি। যা সবাইকে আমরা বলবো কি যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক, যারা আসছেন আবার ফেরত যাওয়ার ইচ্ছুক,
সবাই কিন্তু ডেটাবেসে ওনারা যদি রেজিস্ট্রেশন করেন, তাদেরকে আমরা ওখান থেকে নিয়ে আমরা চেষ্টা করব ওদেরকে আবার বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। যে মাননীয় মন্ত্রী, যে জি। আরেকটি বিষয় আমি একটু জানতে চাচ্ছি, আপনি যে 2000 কোটি টাকা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে 500 কোটি টাকার কথা বলছেন, এই টাকাগুলো আপনারা কিভাবে সহায়তাটি দিবেন? 200 কোটি টাকা, দুঃখিত, 200 কোটি টাকা। এই টাকাগুলো আপনারা এই প্রবাসী যারা ফিরছেন কিংবা ফিরেছেন তাদেরকে আপনারা কিভাবে সহায়তা দিবেন? হ্যাঁ, এটা কিন্তু স্বল্প খরচের লোন হিসাবে যাবে। সেক্ষেত্রে একজন এই কি মুহূর্তে পরিমাণ লোন পেতে আমরা পারেন? কিন্তু আরেকটা বলে দেই, আমরা কিন্তু আরেকটা প্রকল্প এর মধ্যেই কিন্তু ফর্মুলেট হয়ে যাচ্ছে। আমি গতকালকেও মিটিং করেছি এই আমার অফিসে গিয়ে। আমরা কিন্তু একটা বড় প্রজেক্ট নিতে যাচ্ছি, যেখানে যাকে বলে দ্যাট পার্টনারশিপ হিসাবে আমরা কতজন প্রবাসীদেরকে ইনভলভ করতে পারি, একটা প্রজেক্ট আমরা তৈরি করছি, হ্যাঁ, যাতে উই ক্যান গেট অল অফ দেম ইনভলভ ইন সাম ওয়ে অর দি আদার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জাস্ট ওই ফ্রি দিতে আমি কিন্তু এটাতে বিশ্বাস করি না, যে বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ রং। এটা জি। পয়সা হলো কিন্তু সরকারের পয়সা, মানে এই 16 কোটি 17 কোটি মানুষের পয়সা। যে এবং সেই ধন্যবাদ হিসাবে মাননীয় মন্ত্রী। আমরা আমরা যেখানে দিব, আমি চাইবো হ্যাঁ that এটা কাজে লাগুক। আমার যদি একটা পরিবারকে আমি যদি খাড়া করতে পারি, আমি মনে করব আমি কিন্তু অনেক কাজ করেছি। জি, জি, ধন্যবাদ মাননীয় জি। মন্ত্রী। আমি একটু এই মুহূর্তে যেতে যাচ্ছি ডাক্তার রাকিবুল আনোয়ারের কাছে। রাকিবুল আনোয়ার, আমি এই বাংলাদেশ প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো যুক্তরাজ্যের যে করোনা ভাইরাস প্রতিরোধের ব্যবস্থাগুলো, সেই বিষয়গুলো নিয়ে ভালোভাবে ওয়াকিবহাল। আমি বাংলাদেশে যেভাবে লকডাউন করা হচ্ছে, বিশেষ করে এই সময়টাতে এই যে বিচ্ছিন্নভাবে যে লকডাউন করা হচ্ছে, এইটি কতটুকু সুফল দিবে বাংলাদেশের এই সংক্রমণের যে এখনকার অবস্থায়, একটু যদি আমাদের বলেন। এই পদ্ধতি অত্যন্ত উপকারী, বিশেষভাবে আমাদের বাংলাদেশের জন্য। কারণ কমপ্লিট লকডাউন করে জীবিকা এবং জীবন রক্ষা করা আমাদের মতো একটা উন্নতশীল দেশের জন্য খুবই ডিফিকাল্ট। কিন্তু এই পদ্ধতিতে যেটা হচ্ছে যে যেখানে যেখানে বেশি সম্ভাবনা, সেই জায়গাটাকে লকডাউন করাতে মানুষের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল সব কিছুই একটা ব্যালেন্স তৈরি করা যাচ্ছে। এটা একটা জানা পদ্ধতি, তবে যেটা প্রয়োজন হবে এটার জন্য সেটা হচ্ছে যে যেই সংক্রমণ হার সেটা নির্ধারণ করে ভবিষ্যতের প্ল্যানিং করতে হবে। রাকিবুল আনোয়ার, একটি বিষয় একটু আমি বলতে চাই যে এখানে আসলে এই পূর্ব রাজাবাজার একবার করা হলো, এখন ওয়ারিতে করা হচ্ছে। এই দু একটি লকডাউন করে কি সম্ভব, নাকি অনেকগুলো একসাথে করা উচিত? যেগুলো রেড জোন আছে সবগুলো একসাথে করা উচিত? সংক্ষেপে যদি বলেন। না, যেটা বলছি যে এটা পদ্ধতিটা ঠিক মতো ফলো করতে হবে, কিন্তু এটার উপকারিতা আছে এবং সরকারই ঠিক করতে পারবে তাদের যে বিশেষজ্ঞ সহায়তা আছে তার মাধ্যমে যে এটা কিভাবে ফুলফিলমেন্ট করবে। আমার পক্ষে এখান থেকে সেটা বলে দেওয়া সম্ভব নয়, কিন্তু যেটা আমি বলতে পারি যে ইট ইজ এ ওয়েল নোন মেথড of doing things in the proper fashion. আর একটা জিনিস হচ্ছে যে তিনটা জিনিস আমি বারে বারেই বলি যে সরকারের ঐতিহ্যতা এবং সরকারের ক্ষমতা, স্বাস্থ্য ব্যবস্থার চৌকসতা এবং ডাক্তার রাকিবুল আনোয়ার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সরকারের বিচক্ষণতার উপরে আসলে নির্ভর করবে আমরা করোনা ভাইরাস এখানে কতটা সফলভাবে মোকাবেলা করতে পারবো। আমরা একটু যেতে চাই এখন ডক্টর নুরুন নবীর কাছে। ডক্টর নুরুন নবী, আপনারা সেখানে আসলে এখন এই যে বাংলাদেশিদের, আমি বলছিলাম যে এখনকার অবস্থায় আপনারা বাংলাদেশিদেরকে কিভাবে সুরক্ষা দিচ্ছেন সেখানে, খুবই সংক্ষেপে যদি বলেন। আমরা শেষ পর্যায়ে আগেই বলছিলাম যে বিভিন্ন সংগঠন যারা সরকারি সাহায্য পাওয়ার যোগ্য নয়, ইলিগাল ইমিগ্রেন্ট, তাদেরকে সাহায্য করা হচ্ছে। আর যারা এখানে দেশের নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার, তারা অন্যান্য সরকারি যে সমস্ত অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছে। আমি বাংলাদেশের ব্যাপারে একটু মন্তব্য করতে চাই। সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগেই বিভিন্ন ক্যালামিটি, বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। আমার বিশ্বাস যে ওনার যে প্রত্যেকটা ব্যাপারে উনি ইনভলভ, ওনার লিডারশিপে মনে হয় বাংলাদেশ এই অবস্থা থেকে উত্তরণ হতে পারবে। আমি আমেরিকা সম্পর্কে একটু মন্তব্য করতে চাই। সেটা হলো
যে সত্যিকারেই আমাদের অবস্থা ভয়াবহ। ভবিষ্যতে কি হবে আননোন। 45 মিলিয়ন পিপল আনএমপ্লয়েড, অর্থনৈতিক ধস নেমেছে, এবং আরো ফোরকাস্ট যে 100,000 লোক মারা যাবে। এগুলোর কারণ একটাই, সেটা হলো ফেডারেল গভর্নমেন্ট প্রেসিডেন্টের লিডারশিপের ফেইলিয়ার, তার অবহেলার জন্য, তার ব্যর্থতার জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের এই অবস্থা। জি। মাননীয় মন্ত্রী মহোদয় চিনবেন, ওনার এক আত্মীয় ব্রঙ্কসের ডাক্তার, মহিলা ডাক্তার, উনি 1 মাস একটা মাস্ক ব্যবহার করেছেন। দেয়ার ইজ এ শর্টেজ অফ মাস্ক। আমেরিকাতে 95 সেন্টসের একটা মাস্ক 1 মাস সরবরাহ করা হয় না। এটা এক্সাম্পল। তো এরকম যে কত জি, অবহেলা ডক্টর নুরুন্নবী, আমরা আসলে এই উদ্বেগের মধ্য দিয়ে আমাদের সামনে সময়গুলো পার করতে হবে, কারণ হচ্ছে যে উদ্বেগ বিশ্বব্যাপী আছে, বাংলাদেশেও আছে। আমরা আশা করব এই উদ্বেগ সামনের সময়ে কেটে যাবে। যত দ্রুত কাটে ততই আমাদের জন্য মঙ্গল, সারা বিশ্বের জন্যই মঙ্গল। আপনাদেরকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মন্ত্রী এবং ডাক্তার রাকিবুল আলম এবং ডক্টর নুরুন্নবী, তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা। আমাদের এই করোনা ভাইরাস সম্পর্কে যদি আপনারা কোনো মতামত কিংবা প্রশ্ন করতে চান, আমাদের ইমেল করতে পারেন covid19@ntvbd.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে পারেন আমাদের অনলাইনে www.ntvbd.com এ। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।